আমি ভাবতে পারিনি যে তর্কালঙ্কার মশাই এত কঠিন প্রায়শ্চিত্তের একটা বিধান দেবেন। আমি যদি একটু আগে থেকে জানতে পারতাম তাহলে কখনোই এই প্রস্তাবে রাজি হতাম না। আমি ঠিক কাজ করিনি মেয়ামশাই। মেয়ামশাই, হ্যাঁ আমি সত্যি ঠিক কাজ করিনি। আমি বুঝতে পারছি। ক্ষমা করবেন বাবা মশাই, আপনার আদর্শ পুত্র হিসেবে আমার হয়তো চুপ করে থাকা উচিত ছিল। ব্রাহ্মণদের আপনার এই ভয় পাওয়ার কারণেই করুণা একদিন লগ্নভ্রষ্ট হতে যাচ্ছিল, আর আজও ব্রাহ্মণদের সেই ভয় পাওয়ার কারণেই জগদম্বার জীবনটাও আপনি নষ্ট করতে চাচ্ছিলেন। না না বাবা মথুর, তুমি এইভাবে বলো না। দেখো, আমাদের সমাজে ব্রাহ্মণ সমাজের প্রভাবকে অস্বীকার করা যায় না, আর তাছাড়া সকলের পক্ষে ব্রাহ্মণ সমাজের কর্তৃত্বকে অস্বীকার করাও সম্ভব না। আমি স্থির জানি ব্যয়মশাই এই অন্যায় বিধানকে মন থেকে মেনে নিতে চাইনি, আর তাছাড়া এই সমাজে বাস করে সকলের পক্ষে সমাজপতিদের বিরুদ্ধে প্রতিবাদ করাও সম্ভব না। আমি জানি ব্যয়মশার উদ্দেশ্য খারাপ ছিল না মধুর, তিনি চেয়েছিলেন বিষয়টা গোপনে সমাধান করতে। আমি ওনার মনের অবস্থাটা বুঝতে পারছি মধুর। তা বলে অন্যায়কে প্রশ্রয় দেবেন? এই যুক্তি আমি কিছুতেই মেনে নিতে পারছি না। সমাজের এক শ্রেণীর মানুষ জন্মসূত্রে ব্রাহ্মণ বলে তারা যা খুশি তাই বলবে, আর আমরা তা মুখ বুঝে মেনে নেব? দেখো বাবা মথুর, তোমার মাথা গরম আছে, তুমি আমার কোনো কথাই এখন বুঝতে পারবে না বাবা মথুর। কিন্তু বাবা মথুর, একটু ভালো করে ভেবে দেখো তো, আমার নাতির নামকরণের পুজোর সমস্ত আয়োজন সম্পন্ন হওয়ার পরও তো সে পুজোয় বাধা পড়েছিল। এতে তো আমার গোপালের অকল্যাণও হতে পারতো। আর সেই অন্যায়টা যদি জগদম্বা মেনে নিত তাহলে সমাজের আরো অকল্যাণ হতে পারতো বাবা মশাই। ব্রাহ্মণরা চারিদিকে ঢাক ঢোল পিটিয়ে বলে বেড়াতো যে তারা যে বিধান দেন সমাজের প্রত্যেকটা মানুষকে প্রতিবাদ না করে সেটা মেনে নিতে হয়। কেউ প্রতিবাদটুকু করে না। সমাজ আরো অধঃপতনে যাবে এই কুসংস্কারাচ্ছন্ন স্বার্থপর ব্রাহ্মণদের জন্য। আমি সত্যি বড় বড় ভুল করে ফেলেছি। আমি একটিবারও বুঝতেই পারিনি যে তর্কালঙ্কার মশাই এরকম একটা কঠিন বিধান দেবেন। এরকম একটা কাণ্ড করবেন আমি ভেবেছিলাম যে হয়তো আলোচনা করে। ব্যয়মশাই, আপনাকে একখানা কথা বলি। দেখুন, আগুনে হাত দিলে হাত পুড়বেই, ঠিক তেমনি আপনি যদি একবার ব্রাহ্মণদের কবলে পড়েন তাহলে তাদের বিধান প্রায়শ্চিত্ত আপনাকে মানতেই হবে। আমি তো বহু বছর ধরে দেখে আসছি, তাই প্রথম থেকেই তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হয়। যাকে সেসব কথা। বাবা রামচন্দ্র, তুমি আর দেরি করো না, তুমি রওনা হয়ে যাও। আর দেখো, আবার একটা অঘটন ঘটে যাওয়ার আগে সমস্যাটা সমাধান করতে হবে। হ্যাঁ বাবা। থাক থাক বাবা, থাক বাবা, থাক থাক বাবা, থাক।
যেন আর শেষই হচ্ছে না। সে কখন থেকে দাঁড়িয়ে আছে, নায়েব মশাই রয়েছেন, নইলে ঘরে ঢুকে না হয় কইতুম চোদ্দি ঠাকুরন বিপদে পড়েছে। কতক্ষণ আর দাঁড়াবো? কেউ দেখে ফেললে আবার উল্টো বুঝবেন। ও কি বেড বাছুরি বারমহলে ছোট বৈঠকখানে উঁকে দিচ্ছে কেন? কে আছে ভেতরে? না, আর দাঁড়িয়ে থেকে লাভ নেই। উনি কাজ ছেড়ে এখন উঠবেন না। জানি না ওদিকে কি হচ্ছে। তুই এখানে? তাই বলি এত উঁকি ঢুকে কেন? উঁকি? কে উঁকি দিচ্ছিল? ওই তোমার বড় মা যে কাল সবটাকে অন্ধরে পুষতে সে উঁকি দিচ্ছিল। ঠিক আছে, আমিও দেখছি ব্যাপারখানা। ঠাকুমা, ঠাকুমা কি করছো? নায়েব মশাই, আপনি বরং সেরেস্তায় গিয়ে এসব নিয়ে বসুন, আমি একটু পরে আসছি। হ্যাঁ মাধবদা। আমি জানতাম মা, আমি জানতাম রঘুবীর তোমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছে। আর আমি এও জানি মা, রঘুবীর তোমার ঘর নিশ্চয়ই বসাবে, নিশ্চয়। আমি জানি মা, তোমার জীবনখানা রঘুবীর কিছুতেই নষ্ট হতে দেবে। খালি নিজের মেয়ের জীবন নিয়ে ভাবছো? হ্যাঁ, কই আমার নাতিটার জীবনটা নিয়ে তো ভাবছো না? কিছু মনে করো না, সেও তো তোমাকে মা বলে জ্ঞান করে, নাকি পরের ছেলে বলে তোমার আর কোনো হেলদোল নেই কোনটে? দেখুন চটকুরি মা, মাধবকে আমি কোন চোখে দেখি সেটা আমি নিজে খুব ভালো করে জানি। যাই হোক, কি কইবেন কোন? অন্দরে তো একটা কালসাপ পুষছো, সেই কালসাপের পিছে আমার মাধবের জীবনটাকে ওরা ছাড়কার হয়ে যাবে, সব মনে হবে। কি হয়েছে কুসুম? তুমি কি এমন কাজ করেছো যেটা ছোটকুড়িমার অপছন্দ? শুধু শুধু ওকে শুধু কেন ও বারমহলে গিয়ে ওই ছোট বৈঠকখানায় উকি মেরে মেরে মাধবকে দেখছিল? শুধু ওকে। একটা বেদবা মেয়ে মানুষ অন্দরমহল ছেড়ে কেন বারমহলে যায়? কিসের টানে শুনি? তুমি বারমহলে গিয়েছিলে, কিন্তু কেন, কি কারণে? বল। মাধব বাবুকে ডাকতে। মাধবকে ডাকতে? তুমি? হ্যাঁ রানীমা। সেই কথা কেন তুই বড় মুখ করে কইছিস? একটু লজ্জা নেই না? কি নির্লজ্জ মেয়ে মানুষ রে! বৌমা, কোন আক্কেলে তুমি এরকম একটা নির্লজ্জ মেয়েকে বাড়ির অন্তরে ঠাঁই দিলে শুনি? ওকে আবার বড় বউয়ের ঘরে ঠাঁই দিয়েছো? হ্যাঁ, বলি রানী হয়েছে বলে কি যা খুশি তাই করবে তুমি? তুমি কেন মাধবকে ডাকতে গিয়েছিলে? কে তোমাকে ডাকতে যেতে করেছিল? আমি ভেবেছিলাম চোদ্দি ঠাকুরন আর শেষবাবুর সঙ্গে মাধববাবুর খুব ঘনিষ্ঠতা। চোদ্দি ঠাকুরনের অসুখের সময় তিনিই তো গেছিলেন আমাদের বাড়িতে ওষুধ আনতে, তারপর বাবাকে ফিরিয়ে দিয়ে যেতে। তাই ভাবলাম তাকেই ডাকি। হ্যাঁ মূল্যজা, বলি ডাকার তো একখানা কারণ থাকবে। যেভাবে সেজবাবু
চৌধুরী ঠাকুরনকে রাগারাগি করতে করতে টেনে নিয়ে গেলেন। তাতে আমার মনে হয়েছিল কিছু একটা বড় অশান্তি হয়েছে, সামলানোর জন্যই কাউকে দরকার। আর তাই আমার বড় অন্যায় হয়ে গেছে রানীমা। সেদিন চৌধুরী ঠাকুরন ছিলেন বলেই তো আমি কবস্তা মশাইয়ের হাত থেকে রক্ষে পেয়েছিল। তাই ভাবলাম আজ যদি তেরা কোনো উপকারে আসে। এমন কাজ আর কখনো করবো না রানীমা, কখনো করবো না। আরে এমন কাজ আর কখনো করবো না রানীমা? কি আমার 7 জনমের পরম আত্মীয় এলেন রে, যে দীপ ঠাকুরনের জন্য পরাণ কানা একবার ফেটে গেল। যাই ঘটুক না কেন, কিছু মনে করিস না, এসব হচ্ছে মনিব ঘরের কথা। তুই বাড়ির ঝি চাকর মনীষী, তোর এসব নিয়ে মাথা ব্যথা হবে কেন রে? কি ভেবেছিস তোর মতলব আমি কিছু বুঝি না, তাই না? আমি তোর একটা কথাতেও বিশ্বাস করি না। সব বুঝি, আমি সব বুঝি। তুই কেন এসব করছিস সেও আমি খুব ভালো করে জানি। তোর মতো মেয়ে মানুষ না আমি ঢের দেখেছি। ঠাকুমা, কেন তুমি ওনাকে বারবার ঝি চাকর বলছো? উনি কবিরাজ মশাইয়ের মেয়ে, নিজেও চিকিৎসা জানেন। মেয়াদ ভাগ্যদোষে এখানে একটু আশ্রয় নিয়েছিলেন। তাকে বারবার এভাবে ছোট করতে তোমার লজ্জা করে না? মরে যাই হ্যাঁ বলি। ও মাধব, ওকে ঝি বলতে তোর গায়ে ফসকা পড়ছে কেন রে? কিছু মনে করে না। দেখো দেখো বৌমা, ছেলেকে কেমন আশকারা দিয়ে দিয়ে মাথায় তুলেছো, দেখো একবার। মাধব, এ তোমার কি ব্যাপার? ঠাকুমার মুখের উপর কথা কইছো? এত আসপদা হয় কি করে তোমার? কুসুম, এখন যা মা, আর মনে কোনো কেদ রাখিস না। আমরা এই সংসারে সকলে একসাথে থাকি, কিন্তু জি চাকর বলে দুই ভাগ করিনি। তবে কি জানিস তো মা, কি কাজ করছিস, কেন করছিস, সেই দিকটা যে খেয়াল রাখতে হবে। সংসার বড় কঠিন জিনিস মা, পান থেকে চুন কষলে যে কথা উঠবে। আমি জানি তুই কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে মাধবকে ডাকতে যাসনি, কিন্তু তুই যদি অন্য কাউকে দিয়ে ডেকে পাঠাতিস তাহলে এত কথাই উঠতো না। এমন কাজ আর কখনো করবে না, কখনো না। আরে ছোড়ে, অপমান করার অভ্যেসটা তোমার আর গেল না ছোটবো? হ্যাঁ, কিছু মনে করো না। আমি না হয় তোমার শাউরি নই, কিন্তু খুশাউরি তো বটে। তুমি ওই মেয়েটার সামনে এভাবে আমাকে অপমান করলে ছোট বৌমা। না ছোট করি মা, আপনি বিশ্বাস করুন, আমি এই কথা স্বপ্নেও ভাবিনি। বিশ্বাস করুন আপনি, কিন্তু চোখের সম্মুখে একজন বিধবা মেয়ের চরিত্রের নিয়ে কথা উঠছে। আমার মেয়ের চরিত্রের দিকে যখন ওই বাউন সমাজের লোকেরা আঙুল তুলেছিলাম, আমি কিন্তু চুপ করে তাকিনি, প্রতিবাদ করেছি। আর এখনো অন্যের মেয়ে বলে আমি চুপ করে থাকবো, কোনো প্রতিবাদ করবো না? আমি নিজের দিদিকার কাছে নিজে কি জবাব দিতুন বলুন তো? চটকুনিমা, আপনি বলুন, আমি চুপ করে থাকবো? আর তাছাড়া কুসুম তো
ভালোর জন্যই মাধবকে ডাকতে গেছিল। আপনারাই সকলে ওকে বিনা দোষে ভুল বুঝলেন। বটে, বেশ বুঝেছি, আমি বুঝেছি। চোখে আঙুল দিয়ে আর তোমাকে বুঝিয়ে দিতে হবে না যে কার গুরুত্ব তোমার কাছে বেশি। কিছু মনে করো না, এখন তো আর দিদিও নেই যার কাছে গিয়ে দুটো দুঃখের কথা কইব। ভগবান তো আমাকে সব দিক থেকে মেরে রেখেছেন না। চটকুড়িমা আমার কথা খানা কইছি। ছোট ঠাকুমা কিন্তু ভুল বুঝলেন। আমি বরং বদ্দিদিকে কই ছোট ঠাকুমাকে শান্ত করতে। বদ্দিদি ছাড়া তো আর কারো কথাই তিনি শোনেননি। আমি যাই। এতকাল আমি তোমার মুখের উপর কোনো কথা কইনি দিদি। তোমাকে ভগবানের মতো ভক্তি চেষ্টা করে এসেছি, কিন্তু এই মেয়েটা বেলা সেটা আর করতে পারছি না। এতকাল তুমি যা সিদ্ধান্ত নিয়েছো সবই ঠিক বলে মেনে এসেছি, কিন্তু এবারে তোমার সিদ্ধান্ত ঠিক বলে মানতে পারছি না দিদি। তোমার কি একটিবারও চোখে পড়ে না গো ওই বিধবা মেয়েটা সারাক্ষণ আমার ব্যাটার আশেপাশে ঘুরে বেড়ায়? মেয়েটার লেখাপড়া জানে, মেয়েটার বুদ্ধি আছে, এমন একখানা বিধবা মেয়েকে তুমি অন্তমহলে ঠাঁই দিলে। তোমার কি এই কাজখানা ঠিক হলো দিদি? এখন তোমার রাজত্ব, তোমার সংসার, আমি আর কি করব কও? সরজ, কিন্তু কথাখানা না করে থাকতে পারলাম না দিদি। মাধব তো আমার বেটা, তাই আমার চিনতে হওয়া স্বাভাবিক। সরজ, তুই এই কথাখানা কইতে পারলি? মাধব আমার বেটা নয়, সে শুধু তোর একার বেটা। তুই তাকে জন্ম দিয়েছিস বলে শুধু তোর একার ভাবনা, তাকে নিয়ে আমার কোনো ভাবনা নেই। এতকাল তো তাই জানতাম দিদি, এতকাল তো তাই বিশ্বাস করতাম আমি। এমন একখানা বিধবা মেয়েকে তুমি অন্তমহলে ঠাঁই দিলে। তোমার কি এই কাজখানা ঠিক হলো দিদি? এখন তোমার রাজত্ব, তোমার সংসার, আমি আর কি করব কো? মাধব তো আমার বেটা, তাই আমার চিনতে হওয়া স্বাভাবিক। সে শুধু তোর একার বেটা, তুই তাকে জন্ম দিয়েছিস বলে শুধু তোর একার ভাবনা, তাকে নিয়ে আমার কোনো ভাবনা নেই। এতকাল তো তাই বিশ্বাস করছো আমি। আরো গোপী শেষে কিনা সরজ আমাকে ভুল বুঝলো।